চাকরিহারারা এখনো বিকাশ ভবনের সামনে বসে আছেন। আজকে মুখ্যমন্ত্রী নিশানা করলেন বিরোধীদের, বললেন চাকরিহারাদের উস্কানি দিচ্ছে যারা, তারাই গিয়ে মামলা করছে। বিরোধীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। আমার যথেষ্ট সিম্প্যাথি ওদের প্রতি আছে, ছিল এবং থাকবে। আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা, আমরা চাইবো যাতে ওদের চাকরি থাকে। এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি, এমনকি গ্রুপ সি গ্রুপ ডি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে। যারা ওস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুন। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। অন্তঃসত্ত্বাকে আটকে রেখে আন্দোলন করা যায় না, আবারও সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলন করারও একটা লক্ষণ রেখা রয়েছে বললেন মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের আইনি পথে লড়াইয়ের পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না। রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে। টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না। অফিসে কাজ করছে, তাকে 14 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে দেওয়া হয়নি, এবং সে ভয়ে লাভ দিয়েছে। তার পায়ে চোট আছে। মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করব। বিকাশ ভবনে আন্দোলনে গেট ভাঙা হয়েছিল। বিকাশ ভবনের এই সমস্ত কিছু নিয়ে ফুটেজ দেখে, সিসি ক্যামেরা ফুটেজ দেখে 5 জনকে তলব করেছে বিধাননগর নর্থ থানার পুলিশ। এবং এখনো পর্যন্ত যা খবর ছিল যে বিকাশ ভবন থেকে মিছিল করে তারা থানা পর্যন্ত যাবেন। সিসি ক্যামেরা ফুটেজ দেখে আন্দোলনকারীদের চিহ্নিত, পুলিশকে কাজে বাধা ও পুলিশকে মারধরে মামলা। কাল এই নিয়েই চিন্ময় মণ্ডল, চাকরিহারা আন্দোলনকারী, তিনি কি বলেছিলেন দেখুন। যারা যোগ্য হয়ে রাস্তায় ছিলাম তারা তো শান্তিপূর্ণ বিক্ষোভই দেখাচ্ছিলাম, কাউকে কোনো আঘাত হানা হয়নি। বারবার অ্যানাউন্স করেছিলাম আমরা যে কাউকে কোনো রকম অসুবিধায় ফেলা হবে না। রাস্তায় দিনের পর দিন আমরা পড়েছিলাম, তারা ভেতরে একটা দিন আটকে থাকতে পারলে না, তাও এসি ঘরে। তাহলে এই ধরনের অসভ্যতামিগুলো কেন করা হচ্ছে? আমাদের ওপর লাঠিচার্জ হলো, রক্তক্ষরণ আমাদের হলো, আর তাদের নামে কেস দিয়ে ভয় দেখিয়ে তাদেরকে আবার এফআইআর করে ডাকা হচ্ছে। অযোগ্যদের সাথে আমাদেরকে মিশিয়ে দিয়ে অন্যের চোরের দায় আমাদেরকে দোষী সাব্যস্ত করে আমাদের চাকরিটা খেয়ে নেওয়া হচ্ছে। আমরা প্রতিবাদ জানাতে পারবো না? যে 5 জনের নাম এসেছে তাদের মধ্যে একজন ওই দিল্লিতে কেসের বিষয়েই ছিলেন, সেদিন এখানে উপস্থিতি ছিলেন না। তাহলে তাদেরকে কেন নামগুলো দেওয়া হয়, কি ভিত্তিতে? এবার টলিউডের খবর দেখাবো। টলিউডে ফেডারেশন বনাম পরিচালকদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব চলে গেছিল একদম হাইকোর্টে। হাইকোর্ট জানিয়ে দিল যে পরিচালকদের কাজে কোনো বাধা নয়। হাইকোর্ট জানিয়ে দিল পরিচালকদের কাজে কোনো বাধা নয়। বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিলেন স্পষ্টভাবে যে নিশ্চিত করতে হবে যেন বাধা না দেওয়া হয় তথ্য সংস্কৃতি দফতরের সচিবকে। অসুবিধে হলে পুলিশের সাহায্য নেবেন সচিব। পর্যবেক্ষণ বিচারপতির। জীবন জীবিকার মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেটা নিশ্চিত করাই আদালতের উদ্দেশ্য। শুনানিতে পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। আগামী 16ই জুন মামলার পরবর্তী শুনানি। খুবই আশাব্যঞ্জক পরিস্থিতি, কারণ এর আগের দুদিনের রায় এবং আজকের যে অর্ডার কোর্ট দিয়েছেন, আপাতত যেটা উনি বলেছেন সেইটা হচ্ছে যে আমাদের যে এই অসহযোগিতাগুলো করা হচ্ছে আমাদের অনেক মেম্বারের সঙ্গে নিজস্ব একটা কায়দায় অন্যরকম ভাবে, সেইটাতে এখন ইনভলভ হয়েছেন, সেটার দেখরেখ করবেন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, সেই ডিপার্টমেন্ট, তার সেক্রেটারি। তার কাছে আমরা এই অভিযোগগুলি জানাবো। ইন্ডিপেন্ডেন্ট অধিকারের যে কাজ, লাইফ এবং লাইভলিহুডের যদি কোনো অধিকারে কোনো রকমের কোনো আটকানোর চেষ্টা করা হয়, তাহলে সেক্ষেত্রে আদালত আজকে বলেছেন যে আমরা পুলিশের কাছেও যেতে পারি।
ইতিমধ্যে যদি আমাদের সঙ্গে যেভাবে অসহযোগিতা করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি, যার বিরুদ্ধে আমরা আমাদের অরিজিনাল অরিজিনাল যে প্রার্থনাটা তার সঙ্গে যে আরো কয়েকটি প্রার্থনা আমরা যোগ করেছি, সেরকম ঘটনা যদি আবার ঘটে আমাদের সঙ্গে, তাহলে আমরা তথ্য ও সংস্কৃতি দপ্তরকে সেটার পুরো জিনিসটা লিখে আমরা জানাতে পারবো এবং সেখানে তথ্য এবং সংস্কৃতি দপ্তরকে সরাসরি তার মধ্যে ইনভলভ বা জড়িত হতে হবে। হাওড়ার ভয়ঙ্কর খবর, জেলেই তোলাবাজির কারখানা। হাওড়া সংশোধনাগারে কিভাবে চলছে তোলাবাজির কারখানা দেখুন। হাওড়া জেলা সংশোধনাগার, এই জেলেই রোমহর্ষক অভিজ্ঞতা হাওড়ার ব্যবসায়ীর। হাওড়ার সাঁকরাইলের নাজিরগঞ্জের বাসিন্দা অভিজিৎ দাস গত 8ই এপ্রিল নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাকে জেলে পাঠায় হাওড়া জেলা আদালত। অভিযোগ, তারপর থেকেই শুরু অন্য খেলা। জেলের মধ্যে হেনস্থা, টাকা চেয়ে জেল থেকে বাড়িতে ফোন করে চাপ দেওয়া শুরু করে দুষ্কৃতীরা। জেল থেকে বারংবার ফোন আসছে আমার দাদার, কিভাবে আসছে সেটাও জানি না। জেলে তো ফোন অ্যালাউ নেই, কিন্তু প্রচুর টাকার ডিমান্ড হচ্ছে। আমরা খুব আতঙ্কিত, বুঝে উঠতে পারছি না। প্রথমে 10, তারপরে 20, তারপরে 40, দিন পর দিন বেড়েই যাচ্ছে। সমস্ত আমাদের যারা ইনভেস্টিগেশন অফিসারদের কাছে এটা আমি বলেছি একটুখানি এই বিষয়টা নিয়ে দেখার জন্য। জেলবন্দি ব্যবসায়ীর থেকে তোলা আদায়ের অভিযোগ, কারা চালাচ্ছে এই তোলাবাজির কারখানা? অভিযোগ, হাওড়া জেল থেকে তোলা আদায় করে জেলবন্দি দুষ্কৃতী মোহাম্মদ আকরম এবং মুন্না ভানু। এদের মধ্যে মোহাম্মদ আকরম একাধিক খুনের মামলায় অভিযুক্ত, 3.5 বছর ধরে জেলে রয়েছে। আর মুন্না ভানু 4 বছর ধরে জেলে, তার বিরুদ্ধে পক্সো আইন সহ একাধিক মামলা রয়েছে। এই মুন্না ভানুই জেলবন্দি ওষুধ ব্যবসায়ীর বাড়িতে ফোন করে হুমকি দিয়ে তোলা চায়। টাকা না পেলে ব্যবসায়ীকে হেনস্থার হুমকি দেয়। হ্যাঁ বলছি, শুনুন না, ইনি তো কালকে ফোন বাজাচ্ছিল, এখানে ফোন করছিল, বাড়িতে কোনো ফোন করছিল, আর মোবাইল নিয়ে ধরা পড়ে গেছে। আর এখানে মোবাইল নিয়ে ধরা পড়ে যাওয়া মানে একদম এখানে খুব লুকিয়ে ফোন করা হয়, বুঝলেন তো? দেখুন দাদা, পুলিশের সমস্ত ব্যাংক সব সিল করে দিয়েছে। আমাদের বাড়িতে এরকম সিচুয়েশন সব 24 ঘন্টা অবজারভেশনে আছে। আমার দাদার দোকানটা আমি এতদিন বলছিলাম যে খোলা আছে, দোকান পর্যন্ত খোলায়নি, যাতে ও চিন্তা না করে। দোকানে পুরো সিল হয়ে গেছে, লক্ষ লক্ষ মানে যাই হোক ওষুধ খারাপ হয়ে যাচ্ছে। আমার কাছে কোনো ফোন পের কোনো অপশন নেই, আমার বৌদির অ্যাকাউন্ট সিল করে দিয়েছে। আমরা প্রচুর কষ্টে দিন কাটাচ্ছি দাদা, আমাকে একটু সময় দিন, আমি কোনো রকম ভাবে কিছু করে ব্যবস্থা করে দেবো। উনি তো ফেসে যাবে না, উনি ফেসে যাবে। আপনি আমাকে একটা রাস্তা বলে দিন। ঠিক আছে, এখানে তো ফোন সবসময় করা যায় না, অনেক চাপে করতে হবে, বুঝলেন তো? ঠিক আছে, আমি 11টার সময় করে ফোন করছি, ম্যানেজ করে যদি আমাকে কাউকে কোথাও পাঠাতে হয় আপনি বলবেন, ওই আপনার ওইখানে, ঠিক আছে? আমি কাউকে তাহলে পাঠাবো, তাহলে কিছু হবে, বুঝলেন তো? দাদা আপনাকে একটা কথা বলছি শোনেন, আপনি উপকার করেছেন, আপনার 10,000 টাকা আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। জেলবন্দি ব্যবসায়ীর পরিবারের দাবি, একাধিক ইউপিআইতে টাকা পাঠানো হয়েছে। দফায় দফায় মোট 70,000 টাকা দেওয়া হয়েছে। টাকা গিয়েছে বেলুড়ের বাসিন্দা দুষ্কৃতীদের মহিলা সঙ্গীর অ্যাকাউন্টে। वो वहाँ से पैसा भेजता था, वहाँ से पैसा भेजा तो उसको हम 50,000 बोल के, देखिए अंकल आप मेरा फोन में पैसा मत भेजिए, आपका बेटा का अकाउंट है उसमें आप भेजिए। बोला अरे बाबू कुछ नहीं होगा, तेरे नहीं फंसा, मतलब फंसने वाला बात नहीं है। तो 2 रुपये में मेरा तो प्रॉफिट नहीं है। वो लगभग करीब 6 महीना से ट्रांजेक्शन कर रहा है, कभी 5,000, कभी 1,000, कभी 1,200 ऐसा ट्रांसफर करता। अब 20,000 जो है ना वो फर्स्ट टाइम ट्रांसफर। हम अकरम को नहीं पहचानते हैं, वो मुन्ना उस नंबर से फोन करता है, उसी के फोन से, बस इतना ही करता है। কিভাবে সম্ভব জেলের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা? তাহলে কি নজরদারির অভাব রয়েছে? কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে সেই তদন্ত শুরু হয়েছে পুলিশের তরফ থেকে। একাধিক জায়গায় ফোন করে তোলাবাজির অভিযোগ রয়েছে 2 দুষ্কৃতীর বিরুদ্ধে। তবে জেলের মধ্যে মোবাইল প্রবেশ করলো কি করে, আর এই তোলাবাজির টাকা কোথায় কোথায় যাচ্ছে তা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। ক্যামেরায় মনোজ কুমার ও রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।